কেমন আছেন সবাই? আমার নাম নাসরুল পাপ্পু। আমার বাড়ি গাজীপুর। কর্মসূত্রে এই মুহূর্তে আছি ইউএসএতে। দুটি কথা বলার জন্য আসলাম। দেখেন, আমি রাজনীতির জানি না, জানতে চাইও না, কিন্তু আমার রক্তে মিশে আছে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। সেই হিসেবে বলতে পারেন, হ্যাঁ, আমিও একজন রাজনৈতিক ব্যক্তি। কখনো আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিলাম না, কোনো দলের পদ পদবিতে ছিলাম না, কিন্তু যেইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, ওরা বলছে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো বিচার হওয়ার আগ পর্যন্ত। কিসের বিচার ভাই? বিচারটা কিসের? কার বিচার? রাজাকারদের ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এই বিচার? ৭১-এ পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে স্বাধীন দেশে মর্যাদা দেওয়া হয়েছিল, এই বিচার? তাই তো। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, একদম রাইট। গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাঁই তো হওয়ার কথা না। গোলাম আজম যে বাংলার স্বপ্ন দেখেছিল, পূর্ব বাংলা, সেই বাংলা তো আওয়ামী লীগের ঠাঁই হওয়ার কথা না। আওয়ামী লীগ জন্ম দিয়েছে একটি নতুন জাতি, নতুন দেশ। সো ওই দেশে তো হয় থাকবে গোলাম আজম অথবা থাকবে বঙ্গবন্ধু, দুইটার একটা। ওরা স্পষ্টভাবে লাইন টেনে দিয়েছে, হয় এই দেশ রাজাকারদের, পাকিস্তানিদের, পাকিস্তানের জারজ সন্তানদের, অথবা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী বাঙালিদের। তফাৎটা স্পষ্ট। ৫ই আগস্টে যা হলো, এটাকে আপনারা কি বলবেন? গণ অভ্যুত্থান, রাইট? কি শেখ হাসিনার সবচেয়ে বড় বদনামটা কি? উনি নির্বাচন করতে দেন নাই, বা উনি নিরপেক্ষ নির্বাচন হইতে দেন নাই। সিরিয়াসলি একটু পিছনে ফিরে যাই। হ্যাঁ, ৯১-এ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হলো, ধরে নিলাম অবাধ নিরপেক্ষ নির্বাচন হলো স্বৈরাচারের পতনের পরে। সেখানে বিএনপি জোট জামাতের সাথে জোট করে নির্বাচিত হলো, সরকার গঠন করলো, দ্যাটস ফাইন। ৯১ থেকে ৯৬ ভালোই চলছিল। প্যাচটা লাগলো ৯৫ এসে মাগুরা উপনির্বাচন, কারণ বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, প্রত্যেকটা সিট অনেক ভাইটাল। তো তারা জোর করে মাগুরায় এমপি নির্বাচন করে তারা একটা সিট বাড়াইতে চায়। তো কি হলো ফলাফল? আওয়ামী লীগ মেনে নিল না। আওয়ামী লীগ আন্দোলনে নামলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। কেন? কারণ দলীয় সরকারের অধীনে কখনো কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বাংলাদেশের প্রেক্ষিতে। ওকে, তীব্র আন্দোলনের মুখে তারা 15ই ফেব্রুয়ারি 1996 সালে তারা আরেকটি নির্বাচন করে, একদলীয় নির্বাচন। কেউ অংশগ্রহণ করে নাই, শুধু বিএনপি। সেই নির্বাচনের 21 দিনের মাথায় তারা বাধ্য হলো পদত্যাগ করতে। পদত্যাগ করার আগে তারা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অ্যাড করে দিয়ে তারপর পদত্যাগ করলো। সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 96 সরকার গঠন করলো। এই পর্যন্ত ঠিক আছে। 96 থেকে 2000 দেশ ভালো চললো। বিএনপি হরতাল করলো, অবরোধ করলো, যাই করলো, দেশ ভালো চললো। ওকে, 96-এ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এবং সর্বশেষ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, লতিফুর রহমান, বিচারপতি লতিফুর রহমানের আন্ডারে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণভাবে চলে গেল। নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগকে কিভাবে পরাজিত করা হয়েছে সেটা অন্য বিতর্ক, আমি অন্যদিন বলবো। এরপর কি হলো? বিএনপি ক্ষমতায় আসলো। 1 অক্টোবর 2001 থেকে বাংলাদেশে যে অমানিসা শুরু হলো, সেইটা সাক্ষী 2000-এ যারা বুঝতে পারেন, তখনও ওই আমলের লোকজন যারা বয়সে ছোট বড় সবাই যাদের মনে আছে, এখনো মনে করতে পারবেন 2001-এর 1 অক্টোবর রাত্র থেকে কি শুরু হলো সারা দেশে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া। ইতিহাসের প্রথম গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের লঙ্গরখানা খুলতে হলো আওয়ামী লীগের আহত নেতাকর্মীদের জায়গা দেওয়ার জন্য। ওকে, মেনে নিলাম, এই কিছু হয়, মেনে নিলাম। তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতা কিভাবে চালালো, আমাদের যুবরাজ তারেক জিয়া কিভাবে 10% মিস্টার 10% হয়ে উঠলো, খাম্বা তারেক হয়ে উঠলো, সেও আরেক ইতিহাস। সেটা আমি এখনো বলতে চাই না, চর্বিত চর্বণ হয়ে যাবে। কি হলো এরপরে? 2006-এ তাদের আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। সো
তারা কি করলো, তারা 3-4 জন সিনিয়র বিচারপতিকে ডিঙিয়ে তাদের দলীয় বিচারপতিকে সর্বশেষ বিচারপতি বানানোর জন্য প্রমোশন দিয়ে প্রধান বিচারপতি বানালো, এমনভাবে যাতে 2006 নির্বাচনের আগে আগে উনি রিজাইন করেন, রিটায়ার করেন, তারপর উনি অটোমেটিক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যান, যাতে করে একটা সাজানো গোছানো নির্বাচন হয়, যে নির্বাচন ওরা নির্বাচিত হইতে পারে। এবং প্রায় 2 কোটি ভুয়া ভোটার সহ একটা ভোটার লিস্ট তারা তৈরি করলো। স্বাভাবিক এটা আওয়ামী লীগ মানবে না, আওয়ামী লীগ আন্দোলনে গেল, তীব্র আন্দোলনের মুখে সেই বিচারপতি ভদ্রলোক উনি বললেন যে ঠিক আছে, আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইতে চাই না। তখন আরো সংবিধানে 3টা ধাপ ছিল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত হবে। 3টা ধাপ লঙ্ঘন করে আমাদের মিস্টার ইয়াসউদ্দিন, প্রেসিডেন্ট ইয়াসউদ্দিন ওরফে ইয়াজউদ্দিন, ওনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো হলো। উনি তো বিএনপির লোক, উনি তো খালেদা জিয়ার খাস লোক। তারপরেও আওয়ামী লীগ সহ মহাজোট বলল দেখি ওনার কর্মকাণ্ড, কিন্তু না, যতই দিন যাচ্ছে ওনার কর্মকাণ্ডে কোনো নিরপেক্ষতার লক্ষণ দেখা যায়নি। ওনার ফোন লাইন একটা খালেদা জিয়ার বেডরুমে থাকে, খালেদা জিয়া যা বলে তাই করে। তো যাই হোক, যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো 22শে জানুয়ারি, আওয়ামী লীগ সহ মহাজোট নির্বাচনে অংশ নিল না। তখন ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে 111 আসলো, তত্ত্বাবধায়ক সরকার আরেকটা গঠিত হলো, 2 বছর সেনা শাসন চললো, তারপরে আবার নির্বাচন হলো। এটা কথা না, এইটা সবাই জানে। আমি বলতে চাচ্ছি, এই যে ইলেকশন ম্যানিপুলেশন বলেন, ইলেকশন নিয়ে ঝামেলা, গণতন্ত্র নিয়ে ঝামেলা, কে শুরু করলো ভাই? আওয়ামী লীগ 96 ক্ষমতায় আসছে, আইসা 2001 তো শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করলো। বিএনপি তো করে নাই। 96 আন্দোলনের মুখে তাদের নামাইতে হয়েছে, 2006 আন্দোলনের মুখে তাদেরকে চেঞ্জ করতে হয়েছে। বিএনপি তো কখনোই দেয় নাই। এই নষ্টামের শুরু তো বিএনপি দিয়া। তাহলে আজকে শেখ হাসিনার বিচার আপনারা করবেন গণতন্ত্রহীনতার জন্য, এই বিচার তো আগে শুরু করতে হবে বিএনপি দিয়ে, যদি যুক্তি মানি। তাও মেনে নিলাম, জান শেখ হাসিনার বড় অপরাধ, উনি নির্বাচন করেন নাই, নির্বাচন হইতে দেন নাই, আপনারা তাকে সরাই দিয়েছেন, খুব ভালো কথা। এখন যারা ক্ষমতায় আছে তাদের কাছে নির্বাচন চাইলে গোসা হয় কেন? তারা তো আন্দোলনই করলো নির্বাচনের জন্য, রাইট? গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক মূল্যবোধ, সবাই সমান, বৈষম্য বিরোধী, ব্লা ব্লা ব্লা। তো এখন তাদের কাছে নির্বাচন চাইলে তারা গোসা হয় কেন? তারা নির্বাচনের জন্য আসে নাই ভাই। নির্বাচন কি এরা জানেই না। আমি বলি আপনাকে, ম্যাটিকুলাসলি ডিজাইন, উৎসাহে আতিশয্যে আমাদের নোবেল লরিয়েন্ট উনি গিয়ে বলে ফেললেন ইউএসএতে, এটা ছিল একটা ম্যাটিকুলাসলি ডিজাইন প্ল্যান, যেই প্ল্যানের আন্ডারে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হলো। তো প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা কি একদিনের? নো, এই প্ল্যান দীর্ঘদিনের। আমি যদি বলি সেই 111 থেকে এই প্ল্যান, আপনাদের কি মনে আছে আমাদের এই ইউনূস সাহেব 111-এর সময় খুব উৎসাহে একটি পার্টি তৈরি করে ফেলেছিলেন, কি যেন নাম, নাগরিক শক্তি নাকি? তারপর যখন দেখলে কোনো দিকে কোনো সারা শব্দ নাই, তখন উনি পিস্টান দিলেন। এই প্ল্যানটা ছিল তখন থেকেই। ওনাকে অফার করা হলো আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেবেন কিনা। উনি জিজ্ঞেস করলেন কতদিনের জন্য, আর্মি বললো 2 বছর। উনি বললেন নো 5 বছর হলে আমি নিব, নাহলে পারবো না। উনি নেন নাই, কারণ 2 বছর ওনার পারপাস সার্ভ হবে না। সেই দীর্ঘদিনের প্ল্যান ওনাকে প্ল্যান্ট করা হয়েছে, বাংলাদেশের রাজনীতিকে প্ল্যান্ট করা হয়েছে আজকের এই দিনটার জন্য। আমেরিকান ডিপ স্টেট বলেন, আন্তর্জাতিক চক্রান্ত বলেন, পাকিস্তানি আইএসআই বলেন, সবার প্ল্যানই ছিল এইটা, ওনাকে টুডে ও টুমোরো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং ওদের যত পারপাস আছে সবগুলি সার্ভ করে নেবেন। তাই হচ্ছে। এখন আসেন, এটা সাকসেসফুল হলো কিভাবে প্ল্যানটা? এটা দীর্ঘদিনের প্ল্যান। 5ই আগস্ট কিভাবে সাকসেসফুল হলো? এইখানে আমি বলবো আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা। কারণ এটা সবাই জানে ভাই, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এখানে অভাব অনটন লেগেই থাকে, দুর্নীতি, সন্ত্রাস, এগুলি সবসময় ছিল, আছে, থাকবে। কোনো সরকারের পক্ষে সম্ভব না সম্পূর্ণ নিরাময় করা। এটা নিরাময় একটা ভাবেই হতে পারে, যদি আমরা আর্থসামাজিকভাবে উন্নত হতে পারি, উন্নয়নশীল দেশ থেকে যদি উন্নত দেশে রূপান্তরিত হতে পারি, আস্তে 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 দুর্নীতিটা কমে আসবে। সো দীর্ঘদিন ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, দীর্ঘদিন থাকলে যা হয়,
দলের ভিতরে আগাছা পরগাছা ভরে ওঠে। তাই হয়েছে। শতকরা হিসাব করলে দেখা যাবে 60 থেকে 70% যারা আওয়ামী লীগের নেতা কর্মী ভালো ভালো পজিশনে ছিলেন সবই উড়ে এসে জুড়ে বসা লোকজন। আওয়ামী লীগের তৃণমূল যারা যারা পেটে পাথর রেখে রাজনীতি করে, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, তারা আস্তে 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 সাইড লাইনে চলে গেছে। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারা, পরীক্ষিত নেতারা আস্তে আস্তে বয়স হয়ে গেছে, কারো কেউ সাইড লাইনে চলে গেছে, কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আওয়ামী লীগটাতে ঘুণে ধরেছিল। নাম্বার 1। নাম্বার 2, ওরা এত উন্নতি করলো, এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করলো, তারপর জনগণের মন জয় করতে পারলো না কেন? না, জনগণের মন জয় করতে পারছে, কিন্তু প্রবলেমটা হইল যখন আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন তখন আস্তে আস্তে শরীরে ম্যাদ জমবে। আওয়ামী লীগ দলের ভিতরে, সরকারের ভিতরে ম্যাদ জমতে জমতে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণ সব ভুলে গেছে। আপনি দেখবেন মেট্রো রেলে লোকজন মেট্রো রেল চড়ছে, মেট্রো রেলের ভিতরে বসে আওয়ামী লীগের বদনাম করছে। পদ্মা সেতু ক্রস করছে, সেইখানে বসে আওয়ামী লীগের বদনাম, শেখ হাসিনার বদনাম। কারণটা কি? কারণটা কি? কারণটা আরো অনেকগুলি কারণ আছে, আমি 2-1টা কারণ নিয়ে আলোচনা করি। দেখেন, আপনার যখন পেটে ভাত থাকে, আপনি যখন খেয়ে পরে ভালো চলতেছেন, সব ভালো চলতেছে, তখন আপনার মাথায় আসবে গণতন্ত্র, সুশাসন, ব্লা ব্লা ব্লা, যত সব উচ্চমার্গীয় কথাবার্তা। যখন আপনার পেটে ভাত থাকবে না, তখন আপনি সারাদিন উদয়স্ত কাজ করবেন পেটে ভাতের জন্য, যা এখন হচ্ছে। এখন তো লোকজন গণতন্ত্র নিয়ে আফসোস করে না। কোথায় গেল বৈষম্য বিরোধী আন্দোলন? এখন কি বৈষম্য নাই? বলেন আমাকে। ফ্যাসিস্ট, আসেন ফ্যাসিজম। ফ্যাসিজমের সংজ্ঞাটা কি ভাই, কেউ আমাকে বলবেন? আওয়ামী লীগের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে, এটাকে কি বলে ভাই? আমার জানা নেই, এটার সংজ্ঞা কি আমার জানা নেই। একটা দলের পক্ষে আপনি লিখতে পারবেন না, বলতে পারবেন না, শেয়ার করতে পারবেন না, ইভেন আপনি সরকার বিরোধী কোনো পোস্টে যদি লাইকও দেন আপনাকে অ্যারেস্ট করতে পারবে তারা। এটাকে যদি বলে গণতন্ত্র, বৈষম্য বিরোধী, আমার তো মনে হয় তাহলে ফ্যাসিজমই ভালো। তো যাই হোক, এই চলছে। তো আমি আজকে এই অধম 2টা কথা বলতে আসলাম কেন? দেখেন, আমি কোনো রাজনৈতিক পদ পদবিতে নাই। যেদিন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো, সেদিন থেকে আমি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে জয়েন করেছি। কেন? 32-এ তারা আঘাত করে ভুল করেছে। 32 শেখ হাসিনার বাড়ি না, 32 আমার বাড়ি না, আপনার বাড়ি না, 32 বাংলাদেশের বাড়ি। ধানমন্ডির 32 একটা ইতিহাস। এই বাড়িটা একটা ইতিহাস, এমনই ইতিহাস ওরা 3 দিন ধরে ভেঙেও বাড়িটার অর্ধেক ভাঙতে পারে নাই। মনে আতঙ্ক, ওইখানে হাত দিছে, বুঝছেন? একটা ইট খুলছে আর কলিজায় লাগছে। ওরাও জানে ওরা কোথায় হাত দিছে। এখন কেউ কুতর্ক নিয়ে আসবেন, খালেদা জিয়ার বাড়িও তো ভাঙা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? ওয়াও, ওকে, মেনে নিলাম যুক্তি। খালেদা জিয়ার বাড়ি ভাঙছেন, এখন শেখ হাসিনার বাড়ি ভাঙবেন। তো ধানমন্ডি 32 তো শেখ হাসিনার বাড়ি না ভাই, ওইটা তো ছিল মিউজিয়াম, ওইটা একটা জাদুঘর, বাংলাদেশের ইতিহাস, রাইট? তা আপনি ওইটা ভাঙলেন কেন? শেখ হাসিনা বাড়ি ভাঙেন, সুধা সদন ভাঙেন, যদিও সুধা সদন ওনার হাজবেন্ডের বাড়ি, তারপর আমি ধরে নিলাম ওনার বাড়ি। সুধা সদন ঘুরাইয়া দেন। 32-এ হাত দিলেন কেন? 32-এ হাত দিলেন এই জন্য গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এই তো আসল কথা না? 1971-এ পরাজয় আপনারা এখন দিচ্ছেন, তাই তো? এখন আমি আমজনতা, সাধারণ লোকজনকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা ভাই, আপনারা যারা আন্দোলনে নেমেছিলেন, কয়েকটা ছবিতে দেখলাম একজন সিঁদুর পরা, হাতে শাখা পরা একজন মহিলা, সম্ভবত সনাতনী ধর্মাবলম্বী, উনিও আন্দোলনে ছিলেন। তো ওই আপাকে জিজ্ঞেস করতে চাই, আপা, আপনি কিসের জন্য নেমেছিলেন রাস্তায়? কি ভেবেছিলেন? কি আশা করেছিলেন? শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, এরপরে যারা আসবে এরা ফেরেশতা। ওয়েলকাম, আপনি এখন স্বর্গরাজ্যে আছেন, উপভোগ করুন। এই তো চেয়েছিলেন আপনারা, রাইট? কথা হলো ভাই, 71-এর যে পরাজয় পাকিস্তানিদের, তারা আজও ভুলতে পারে নাই, পারবেও না। ওই মেটিকুলাসলি ডিজাইন 1971 থেকে শুরু হয়েছে। ওদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবে, অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি। তো হইতে তো আর বাকি নাই। বাংলাদেশে এখন জিন্নার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন হয়,
উর্দুকে বিশেষ মর্যাদা দেওয়ার কথাবার্তা উঠছে। তো বাকি কোথায় রইল ভাই? জাস্ট ঘোষণাটা দেওয়া বাকি যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেল। এই তো চেয়েছিলেন আপনারা, উপভোগ করুন। এই বাংলায় রাজাকারের এখন গলায় মালা দিয়ে জেলখানা থেকে মুক্তি পায়, আর মুক্তিযোদ্ধারা হাতে হাত করে পরে জেলখানা যায়। বাহ, এই তো চেয়েছিলাম আপনারা, তাই না? উপভোগ করুন। যেই শাহবাগ আন্দোলনের জন্য এই কুখ্যাত রাজাকারগুলি ফাঁসির দড়িতে ঝুলছে, সেই শাহবাগে দাঁড়িয়ে যখন ওই এটিএম আজহারুল্লাহ যখন দাঁত কেলায়, এইটা তো ভাই চপেটা ঘাত, আমার না, জাতির চপেটা ঘাত, গাল বড় বড় থাপ্পড়। এই থাপ্পড় আপনারা ডিজার্ভ করেন। ওকে, এই থাপ্পড় আপনারা ডিজার্ভ করেন। টেক ইট। এখন কয়েকটা বামপন্থীর লোকজন, কি যেন নাম, মেঘমল্লার বসু আর হোয়াটএভার, তারা এখন রাস্তায় নামে রাজাকারদের বিরুদ্ধে স্লোগান দেয়। আরে ভাই, তোরা যখন জুলাই আগস্টে আন্দোলনে ছিলি তখন কি ভাবছিলি? আওয়ামী লীগ বিদায় হবে আর দেশে সুশাসন গণতন্ত্র এসে দেশটাকে স্বর্গরাজ্য বানিয়ে দেবে? তোমরাও সমান দায়ী এই অপরাধে। এইটুকু বলবো, এই বিচারই শেষ না। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, হয়তো আমি আমার জীবদ্দশায় দেখে যাব, যতদিন লাগুক এদের বিচার হবে, হইতেই হবে, এদের বিচার হইতেই হবে। দেখি, বিধাতার মার অনেক দূর থেকেও আসে, সেই আশায় রইলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসবো। ভালো থাকবেন সবাই।